আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে থাকছে পে কমিশন 2025 অনলাইন জরিপে আপনি আপনার মতামত কিভাবে দিবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে অনলাইন জরিপে কিভাবে আপনি আপনার মতামত দিবেন সে বিষয়ে জানতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এই জন্য আপনি আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তবে যে কোনো ব্রাউজারে প্রবেশ করে আপনি এই কাজটি করতে পারবেন। তারপরে আপনি এই যে সার্চ অপশন আছে এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম, করার পরে এই যে দেখেন পে কমিশন 2025.gov.bd আপনারা এটা লিখবেন। এটা লিখে এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে অসংখ্য ওয়েবসাইট আসছে। আপনারা দ্বিতীয়টার মধ্যে এই যে জাতীয় বেতন স্কেল বিষয়ক অনলাইন জরিপ 2025 আপনারা এটাতে ক্লিক করবেন এখানে। তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে দেখেন জাতীয় বেতন স্কেল বিষয়ক অনলাইন জরিপ 2025, তারপরে জাতীয় বেতন বিষয়ক এই লেখাগুলি আপনি পড়ে নিতে পারেন। আমি পড়তে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি পড়লাম না। তারপরে এখানে দেখেন তথ্য প্রদানকারীর ধরন, এই যে বক্সটা আছে তথ্য প্রদানকারীর ধরন নির্বাচন করুন। এই ড্রপডাউন বাটনে ক্লিক করে আপনি কাজ শুরু করবেন। আমি দেখাচ্ছি। তার আগে আমি স্ক্রল করে নিচের দিকে চলে যাই। ওকে, এখন আমি তথ্য প্রদানকারীর ধরন নির্বাচন করুন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে প্রথমে আছে দেখেন সাধারণ নাগরিক হলে আপনি এটা দিবেন, সরকারি চাকরিজীবী হলে এটা দিবেন, সরকারি ও স্বায়ত্ত শাসিত হলে এটা দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এগিয়ে যান, আমি এখানে ক্লিক করব। তারপরে আপনার বাসস্থান নির্বাচন করুন। এজন্য প্রথমে বিভাগটি দিবেন, এখানে ক্লিক করে আপনি আপনার বিভাগটি দিয়ে দিবেন। তারপরে এখানে ক্লিক করে আপনি আপনার জেলাটি দিয়ে দিবেন। তারপরে শুরু করুন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে উত্তরদাতার নাম, আপনি আপনার নাম লিখবেন, পদবি লিখবেন, ইমেল লিখবেন। আমি দিয়ে দিচ্ছি। দেখেন এখন এখানে আমি আমার নাম লিখে দিই। তো আমি এটা দিয়ে দিলাম। তারপরে পদবিটা আমি দিয়ে দিব, আমার পদবি এটাও দিয়ে দিলাম। তারপরে ইমেল দিয়ে দিলাম। এখন স্ক্রল করে আমি নিচের দিকে যাই। নিচের দিকে গিয়ে এখানে বলছে অফিসের নাম, আপনি যে অফিসে চাকরি করেন সেই অফিসের নাম লিখবেন। আর যারা বিদ্যালয়ে চাকরি করেন তারা বিদ্যালয়ের নামটা লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি। তো লিখে দিলাম। আমি স্ক্রল করে আরেকটু নিচে যাই। ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি ফোন নাম্বারটাও দিয়ে দিলাম। আমি স্ক্রল করে আরেকটু নিচের দিকে যাই। এবার দেখেন বয়স, এখান থেকে যে ক্যাটাগরির মধ্যে আপনার বয়স সেটা আপনি দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিলাম। তারপরে লিঙ্গ, এখান থেকে আপনি যে ক্যাটাগরি সেটা দিয়ে দিবেন। আমি আমারটা দিলাম। প্রতিষ্ঠানের ধরন, এখান থেকে যে ক্যাটাগরি সেটা আপনি দিবেন। আমি আমারটা দিলাম। চাকরির মেয়াদ, এখান থেকে আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়ে আপনি সেটা দিবেন। আমি আমারটা দিলাম। তারপরে দেখেন গ্রেড, 20টি গ্রেড থেকে নির্বাচন করুন আপনার গ্রেড কোনটি। আমি আমারটা দিলাম, আপনি আপনার গ্রেডটা দিয়ে দিবেন। তারপরে দেখেন অফিসের অবস্থানটা কোথায় আছে, আমারটা ইউনিয়ন পর্যায়ে, আপনারটা যে পর্যায়ে আছে সে পর্যায়টা সিলেক্ট করে দিবেন। তারপরে পরবর্তী ধাপে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে আপনার বর্তমান মূল বেতন কত এটা লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি, দিয়ে দিলাম। তারপরে স্ক্রল করে নিচের দিকে যাই। প্রাপ্ত মূল বেতনে আপনার প্রয়োজনীয় মাসিক খরচ মেটাতে যথেষ্ট কি না, আপনি হা হলে হা দিবেন। আমার এই বেতনে সংসার চলতেছে না, তাই আমি না দিলাম। এখন আমি স্ক্রল করে একটু নিচে যাই। যদি উত্তর না বা যথেষ্ট না হয় তবে আপনি কত শতাংশ বৃদ্ধি করাকে যথোপযুক্ত বলে মনে করেন, আমি 80% বেশি এটা দিব। তারপরে দেখেন আপনার গড় মাসিক ব্যয় কত। আসলে আমি যে বেতনটা পাই সে বেতনে হচ্ছে না, আমি আমারটা লিখতেছি। 6 সদস্য বিশিষ্ট পরিবারের জন্য আমার মাসিক খাদ্য ও পানীয় ক্রয় বাবদ খরচ হয় 20,000 টাকা। তারপরে বাসা ভাড়া দিয়ে আমি 11,100 টাকা। ইউটিলিটি চার্জ অর্থাৎ গ্যাস বিল, কারেন্ট বিল, পানির বিল, তারপর ডিসের বিল, ওয়াইফাই বিল, মোবাইল খরচ সহ আমি এটা দিয়ে দিই। এটা দিয়ে দিলাম। চিকিৎসা ব্যয়, এগুলি বাবদ খরচ হয় আমার প্রতি মাসে, যেহেতু 6 সদস্যের এখানে আমার খরচ হয় 8,000 টাকা। শিক্ষা ও শিক্ষা উপকরণ সংক্রান্ত সকল ব্যয়, আপনার ছেলে মেয়ে যতজন পড়ে প্রত্যেকের পিছনে এক মাসে কত ব্যয় হয় সেটা লিখে দিবেন। তো আমি এটা লিখে দিচ্ছি 16,000 টাকা। যাতায়াত ও পরিবহন ব্যয় কত এটা আপনি দিয়ে দিবেন এক মাসে। তো আমি এটাও দিয়ে দিচ্ছি। তারপরে অন্যান্য যদি থাকে আপনি উল্লেখ করতে পারেন। আমি এখানে এটি দিয়ে দিচ্ছি। তো সর্বমোট টাকা আমার 75,100 টাকা লাগে। এই 75,100 টাকা হলে আমি আমার 6 সদস্য বিশিষ্ট পরিবার মোটামুটি একটু গোছালোভাবে চলতে পারবো, তাই আমি আমারটা দিলাম। আপনি আপনার তথ্যগুলি এখানে দিবেন। আচ্ছা, স্ক্রল করে নিচে যাই। বিদ্যমান 20টি গ্রেড কি আপনি সমর্থন করেন? এটা গ্রেড কমালে কি আর বাড়াইলে কি এটা কোনো সমস্যা নেই। তারপরে আমি না দিলাম, কারণ গ্রেডটা কম থাকলে ভালো। কত হলে দিব? উত্তর যদি না হয় তাহলে কতটি হওয়া উচিত, আমি 12টি দিয়ে দিই। এতগুলির কোনো দরকার নেই। তারপর 14 বলছে আপনার সপক্ষে যুক্তি থাকলে সংক্ষেপে লিখুন। আমি লিখে দিই। আমি আপাতত এটাই দিলাম, যেহেতু আমি ভিডিও করতেছি আমি শর্টকাটের মধ্যে লিখে ফেলেছি। আপনি আরো সুন্দর করে লিখবেন। তারপরে দেখেন প্রস্তাবিত স্কেলে সর্বনিম্ন সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কি হওয়া উচিত বলে আপনি মনে করেন। আমার এখানে একটাও পছন্দ নয়, তাই আমি এখানে দিলাম। দিয়ে আমি এখানে দিব 1:4 দিলাম।
ওকে, তারপরে স্ক্রল করে আমি নিচের দিকে যাই। বিদ্যমান বেতন কাঠামো কি ধরনের অসঙ্গতি রয়েছে বলে আপনি মনে করেন, এখানে একাধিক উত্তর দিতে পারেন। আমি এটা দিব, এটা দিব, এটাও দিব, এই তিনটা দিলাম। তারপরে আমি স্ক্রল করে নিচে যাই। আপনি কি মনে করেন বিদ্যমান মূল বেতনের বার্ষিক ইনক্রিমেন্ট হার কি যথাযথ? এই যে 6 থেকে 20, এটা 5%, এটা যথাযথ না, এটা আমি দিয়ে দিই 10%। তারপরে যে খ আছে গ্রেড 5-এ, এটা ঠিক আছে, এটা হ্যাঁ দিয়ে দিব। গ্রেড 3 থেকে 4% এটাও আমি হ্যাঁ দিব। তারপরে গ্রেড 2-এ এত %, এটাও আমি হ্যাঁ দিব, কারণ গ্রেড 6 থেকে 20-এর মধ্যে যারা আছে তারা খুব করুণ অবস্থায় আছে, এই জন্য আমি এটা 10% দিলাম। তারপরে আমি স্ক্রল করে নিচের দিকে যাই। মূল বেতনের বার্ষিক ইনক্রিমেন্ট কোন ভিত্তিতে হওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা দেখেন, এখানে আপনি মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে দিতে পারেন, জীবনযাত্রা খরচ অনুযায়ী দিতে পারেন। আমি এটাই দিলাম। একাধিক দেওয়া যায় না, এখানে একটা দিতে হবে, তাই আমি এটা দিলাম। তারপরে দেখেন আপনার পরিবার বা খানার মানে 6 সদস্যের জন্য বর্তমানে সর্বনিম্ন মূল বেতন কত হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি এখানে লিখে দিচ্ছি আমারটা 65,000 টাকা মূল বেতন হলে তার সাথে আনুষঙ্গিক আরো বিভিন্ন ভাতা মিলে যে টাকাটা পাবো সেটা মিলে আমি 6 সদস্য নিয়ে একটু সুন্দরভাবে চলতে পারবো। আচ্ছা, তারপর দেখেন সকল কর্মচারীদের জন্য একই হারে বেতন বৃদ্ধি কি সমর্থন করেন? অবশ্যই না। তাহলে কি বলছে এখানে দেখেন, যদি উত্তর না হয় তাহলে আপনি কোন পদ্ধতি সমর্থন করেন? যে সকল গ্রেডের জন্য, তবে নিম্ন গ্রেডের জন্য বেশি, এটা আমি দিব, এটা আমি দিয়ে দিলাম। তারপরে দেখেন আপনি কি বর্তমানে রেশনের সুযোগ সুবিধা পান? যদি পান হ্যাঁ দিবেন, না পারলে না দিবেন। আমি পাই না, তাই না দিলাম। এখন আমি পরবর্তীতে ক্লিক করে এর পরের পেজে যাব। তো এটাতে আসলাম। আসার পরে আপনার মূল বেতনের বিপরীতে বাড়ি ভাড়া ভাতা বর্তমানে এত % যথাযথ কিনা না দিব। তারপরে স্ক্রল করে নিচে আসবো। তো উত্তর না হলে শতকরা কত শতাংশ উচিত বলে আপনি মনে করেন? আমি দিব 70 থেকে 80%, এটা দিলাম। তারপরে আমরা স্ক্রল করে নিচের দিকে যাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য এটাই দিব, বিভাগীয় শহর জন্য এটা দিব, পার্বত্য জেলা ও দুর্গম এলাকার জন্য এটা দিব, জেলা শহরের জন্য এটা দিব, উপজেলা শহরের জন্য এটাই দিব। আপনি কি মনে করেন বিদ্যমান মাসিক চিকিৎসা ভাতা বর্তমানে 15 টাকা যথেষ্ট? অবশ্যই না। উত্তর না হলে আপনার মতে নিম্নোক্ত চিকিৎসা ভাতা কত হওয়া উচিত বলে মনে করেন? তো আমি অন্যান্যের মধ্যে ক্লিক করে আমি পরিমাণটা দিয়ে দিব, মিনিমাম 8,000 টাকা হলে ঠিক আছে। তারপরে আমি স্ক্রল করে নিচে যাব। আপনি কি মনে করেন বিদ্যমান শিক্ষা ভাতা বর্তমান 1 সন্তানের জন্য 500 টাকা আর 2 সন্তানের জন্য 1,000 টাকা যথেষ্ট? অবশ্যই না। তো না হলে প্রস্তাবিত নতুন স্কেলে নিম্নোক্ত সন্তান প্রতি মাসিক শিক্ষা ভাতা কত হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি এখানে ক্লিক করব, করে এখানে 1 সন্তানের জন্য 5,000 টাকা দরকার। তারপরে দেখেন আমি স্ক্রল করে নিচে, এখানে আপনি আপনার মতামতগুলি দিবেন। হ্যাঁ, নববর্ষ ভাতা বিদ্যমান মূল বেতনের 20% যথেষ্ট মনে করেন কিনা? না। তাহলে কত %? আমি 50% এটা সমর্থন করি। তারপরে দেখেন আপনি কি টিফিন ভাতা পান? পাই। কত টাকা পান এটা লিখে দিবেন। আমি 2,400 টাকা পাই। তারপরে দেখেন প্রস্তাবিত বেতন স্কেলে টিফিন ভাতার যুক্তিযুক্ত হার কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? অন্যান্যতে ক্লিক করব এবং এখানে আমি 5,000 টাকা লিখে দিব, টিফিন ভাতা কমপক্ষে। তারপরে দেখেন আপনি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা সমর্থন করেন কিনা? অবশ্যই সমর্থন করি। কারণ কি? এখানে আমি লিখে দিব, আমি লিখে দিলাম এতে প্রশিক্ষণ ফলপ্রসূ হবে। আপনি এখানে 500 অক্ষরের মধ্যে আরো অনেক কিছু লিখতে পারেন। আমি যেহেতু ভিডিও করছি তাই আমি শর্টকাট লিখে দিচ্ছি। এখন আমি পরবর্তী ধাপে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সকল কর্মচারীদের মানে সকল গ্রেডের জন্য কি রেশন সুবিধা থাকা উচিত? হ্যাঁ দিলাম। তারপরে দেখেন রেশন সুবিধা কোন রূপে হওয়া উচিত? খাদ্যশস্য, নগদ নাকি উভয় হতে পারে। তারপর দেখেন আপনার মতে রেশন সুবিধা মাসিক কত কেজি বা খাদ্যশস্য ন্যায্য হবে? প্রতি মাসে আমি সমর্থন করি, যেহেতু আমার 6 সদস্য, তাহলে এটা সমর্থন করি। তারপরে বিপজ্জনক বা দুর্ঘটনা ঝুঁকিযুক্ত চাকরির ক্ষেত্রে বেতন স্কেল কিভাবে প্রতিফলিত করা উচিত? উচ্চ ঝুঁকির চাকরির জন্য অতিরিক্ত ঝুঁকি ভাতা প্রদান, এটাই দিব আমি। তারপরে দেখেন আপনারা এগুলি পড়ে তারপরে যে ক্যাটাগরিটা আপনার পছন্দ মনে হয় এটা দিবেন। তো আমি স্ক্রল করে নিচে যাই। আপনি কি বর্তমান বা দপ্তর বা পদ ভিত্তিক মোবাইল ফোনের ভাতা বিল সুবিধা পান? পাই না। তাহলে নিচে দেখেন দপ্তর পদ ভিত্তিক প্রযোজ্য ক্ষেত্রে ইন্টারনেট ফোন ভাতা বা বিল কত হওয়া উচিত বলে আপনি মনে করেন? 3,000 টাকা। তারপরে স্ক্রল করে নিচে যাই, গিয়ে এরপর দেখেন পরবর্তী ধাপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে জীবনযাত্রার ব্যয়, কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট, বাজার দর মোতাবেক করার লক্ষ্যে মূল্যস্ফীতির সাথে সমন্বয়পূর্বক বেতন বৃদ্ধি আরম্ভ করা উচিত কি? হ্যাঁ। তারপর দেখেন মূল্যস্ফীতির সাথে সমন্বয়পূর্বক বেতন বৃদ্ধি কত বছর পর পর করা উচিত বলে আপনি মনে করেন? এটা আসলে প্রতি বছরই করা উচিত। আমি এটা দিলাম, কারণ ব্যবসায়ীরা যে ধরনের সিন্ডিকেট করে, এতে করে আজকে বেতন বাড়ালে কালকে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। এজন্য এটা প্রতি বছর করা উচিত বলে আমি মনে করি। তারপর দেখেন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সাথে বেতন কিভাবে সমানুপাতিক রাখা যায়। এখানে আপনি
আপনি একাধিক উত্তর দিতে পারবেন। বেতন স্কেলের ভিতরে অন্তর্ভুক্ত হওয়া, স্কেলের বাহিরে বিশেষ সুবিধা হিসাবে পৃথকভাবে নির্ধারণ করা, স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতির সাথে বেতন বৃদ্ধি, বেতন কমিশনের মাধ্যমে পর্যায়ক্রমিক পর্যালোচনা, আবাসন খাদ্য পরিবহনের জন্য অতিরিক্ত ভাতা প্রদান। আমি এটাই দিলাম, এই যে স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতির সাথে বেতন বৃদ্ধি দিয়ে আমি এখানে এইগুলি দিলাম, দিয়ে তারপরে পরবর্তী আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে বিদ্যমান পেনশন সুবিধা সর্বশেষ বেতনের 90% কি যথেষ্ট বলে মনে করেন? আমি না দিব, তাহলে আপনার যুক্তি লিখুন। আমি লিখবো 100% দিলে ভালো হয়, তো এটা দিয়ে দিলাম। তারপরে দেখেন পেনশনারদের জন্য বর্তমানে প্রদত্ত চিকিৎসা ভাতাও কি যথেষ্ট বলে মনে করেন? অবশ্যই না। তাহলে 65 বছরের নিচে কত এই ভাতাটা আমি দিয়ে দিই। 65 বছরের নিচে যাদের, তাদের হলো মিনিমাম 10,000, আর উপরে যাদের তাদের 15,000, কারণ যত বয়স বাড়ে তত চিকিৎসা খরচ বেশি লাগে। আমি এটা দিলাম। ভোক্তা মূল্য সূচক অনুযায়ী জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনা করে পেনশনভোগী কর্মকর্তা অবলিক কর্মচারীদের পেনশন বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে কি বলে মনে করেন? অবশ্যই হা দিলাম। উত্তর যদি হা হয় তাহলে কি হারে হওয়া উচিত? প্রতি বছর নির্দিষ্ট হারে, এটা দিয়ে দিলাম। তারপরে পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীদের আনুতোষিক মানে গ্র্যাচুইটি এর বর্তমান হার কি পর্যাপ্ত? না, এটা আমি পেনশনভোগী কর্মকর্তা অবলিক কর্মচারীদের আনুতোষিক গ্র্যাচুইটি এর বর্তমান হার কি পর্যাপ্ত? আমি যদি না দেই তাহলে এখানে পার্সেন্টটা লিখে দিব। প্রস্তাবিত হার, এটা আমি হাই দিলাম, কারণ এই প্রস্তাবিত হারটা যে কত হলে ভালো হয় এটা আমি জানি না, এই জন্য আমি হা দিলাম। ঠিক আছে, এটা আমি আমার মতামত দিলাম, আপনারা আপনাদের মতামত দিবেন। তো পরবর্তীতে ক্লিক করলাম। করার পরে দেখেন এখন আমি 52 নম্বর প্রশ্নে আছি। সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা কোন ভিত্তিতে নির্ধারণ করা উচিত? একাধিক উত্তর দেওয়া যেতে পারে। সততা, দক্ষতা, উদ্ভাবন, সেবার মান, সময়ানুবর্তিতা, এগুলি সবই দিয়ে দিবেন। অন্যান্য দিলে কিন্তু আপনি একটা অপশন লিখতে হবে, তো আমি আর দিলাম না, আপনি দিয়ে লিখতে পারেন। 53 নম্বর প্রশ্ন, সরকারি কর্মচারীদের স্বল্প বেতন কি দুর্নীতির অন্যতম কারণ বলে আপনি মনে করেন? তারপর দেখেন এটা আমি হা দিলাম, আর এখানে এটাও আমি হা দিলাম, কারণ বেতন বৃদ্ধি পেলে দুর্নীতি হ্রাস পাবে বলে আমি মনে করি। তারপর দেখেন দেশের সর্বস্তরের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য করণীয় পন্থা কি হতে পারে বলে আপনি মনে করেন? সততা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, স্বচ্ছ পদোন্নতি, ডিজিটাল, নৈতিক, এগুলি আমার সবই ঠিক আছে, এগুলি যা দেখতেছি এগুলি দরকার। আরও যদি হয় আপনি অন্যান্যতে ক্লিক করে আপনি লিখে দিতে পারেন 400 অক্ষরের মধ্যে, তো আমি আর দিলাম না। তারপরে এখানে দেখেন যে সরকারি কর্মচারীদের পদোন্নতির কোন বিষয়গুলো গুরুত্ব পাওয়া উচিত বলে আপনি মনে করেন? একাধিক উত্তর দিতে পারেন। জ্যেষ্ঠতা, সততা, প্রশিক্ষণ, কর্মদক্ষতা, এগুলি আমি দিব। দিয়ে আমি এখন পরবর্তী ধাপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার 8টা থেকে 8টা হয়ে গেছে। এখনো যদি আপনি পরিবর্তন করতে চান এখানে ক্লিক করে আবার শুরু থেকে যেতে পারেন। আর এখানে দেখেন আপনার উত্তর পর্যালোচনা করুন। অনুগ্রহ করে নিচের তথ্যগুলো পর্যালোচনা করুন। যদি কোনো তথ্য ভুল হয় তাহলে সংশ্লিষ্ট ক্ষেত্রের পাশে সম্পাদনা বাটনে ক্লিক করে সঠিক তথ্য দিন। আমি দেখাচ্ছি আপনাদের। মনে করেন আপনার নামটা ভুল দিয়েছেন, তাহলে আপনি এই যে এখানে ক্লিক করে আপনার নামটা সঠিক করে দিতে পারেন। তো এইভাবে আপনি দেখবেন যে আপনার তথ্যগুলি সব ঠিক আছে কিনা। যদি দেখেন সব তথ্যই ঠিক আছে তাহলে আপনি সব শেষে গিয়ে চূড়ান্ত জমা দিন এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। জরিপের তথ্য জমা দেওয়া শুরু হয়েছে। দেখেন আমাকে ধন্যবাদ জানাইছে। এখানে বলছে যে আপনার মতামত সফলভাবে জমা দেওয়া হয়েছে, আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। ঠিক আছে, এখন আপনি ইচ্ছা করলে এটাকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। অনেকে দেখছি স্ক্রিনশট দিয়ে নেটে গ্রুপে ইচ্ছে মতো দিচ্ছে। হ্যাঁ, আপনি ওটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।